প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা মূলত নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, এই অধ্যায়ের রাসায়নিক শক্তির ব্যবহার নামক অনুচ্ছেদে গ্রিন হাউস ইফেক্ট শব্দ তিনটার উল্লেখ আছে। কিন্তু ছাত্রছাত্রীদের এই বিষয়টি একটু ধোঁয়াশা আছে বলে আমার মনে হয়, কারণ বইয়ে এই ব্যাপারটা নিয়ে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। তো আমি যেটা এখন একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে গ্রিন হাউস ইফেক্টটা কি। তার আগে একটু বোঝার চেষ্টা করি গ্রিন হাউস কি। গ্রিন হাউস হচ্ছে একটা মেকানিজম। এই গ্রিন হাউস কৌশল ব্যবহার করে শীতপ্রধান দেশে অ্যাগ্রো ফার্ম বা কৃষি ফার্মগুলো পরিচালিত হয়ে থাকে। তাহলে গ্রিন হাউসটা মূলত এক বিশেষ ধরনের কাঁচের তৈরি ঘর। এই কাঁচটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সূর্য থেকে আগত আলোক শক্তি এই কাঁচ ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে। কাঁচের ঘরের নিচে যে ফ্লোর, সার মাটি দিয়ে একটা বেড তৈরি করা হয়েছে এই ফ্লোরে। তো এখানে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করা হয়, সে পরে আসছি। যখনই এই ডিজাইনকৃত কাঁচ ভেদ করে সৌরালোক ভিতরে প্রবেশ করে, সূর্যের আলো এবং তাপ, তো প্রবেশ করার পথে সেটা বেডে গিয়ে পড়ে। তো বেডে গিয়ে পড়লে তখন এই মাটি এবং সারের উপাদানগুলো তাপশক্তি শোষণ করে। পরবর্তীতে অবশিষ্ট তাপশক্তি যখন এই মাটি থেকে বা বেড থেকে বিকিরিত হয়, তখন এর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। যখন এটা কাঁচের ঘর পেনিট্রেট করে, অর্থাৎ কাঁচের ঘর ভেদ করে ঢুকে, তখন এই শক্তির ফ্রিকোয়েন্সি ছিল বেশি, অর্থাৎ কম্পাঙ্ক বেশি ছিল, আর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কম ছিল। কিন্তু যখন কাঁচের ঘর ভেদ করে মাটিতে প্রবেশ করে, তো মাটি এই শক্তি শোষণ করার পরে এর ফ্রিকোয়েন্সি কমে যায়, অর্থাৎ কম্পাঙ্ক কমে যায়, আর ওয়েভলেন্থ তথা তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। ফলে এই অধিক তরঙ্গ দৈর্ঘ্যের এবং কম কম্পাঙ্কের দুর্বল আলোক শক্তি আর কাঁচ ভেদ করে বের হয়ে যেতে পারে না। ফলে এই আলো ও তাপ কাঁচের ঘরের মধ্যে আটকে যায় এবং এটা একটা হিট ট্র্যাপের মতো কাজ করে কাঁচের ঘরটা। তো তখন এর ভেতরে তাপমাত্রা বেড়ে যায়, বাড়তে বাড়তে একটা অপটিমাম পর্যায়ে চলে আসে, যখন যেমন ধরো যাক 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ যেটা উদ্ভিদ জন্মানোর উপযুক্ত তাপমাত্রা। তখন এমন একটা কৌশল সেখানে রাখা হয়, অর্থাৎ এমন ভাবে ভেন্টিলেশন রাখা হয় যে এর চেয়ে বেশি তাপমাত্রা আর উঠতে পারে না। কারণ এর চেয়ে বেশি তাপমাত্রা উঠতে পারে না এই কারণেই যে বাইরে থেকে ওই ভেন্টিলেশন ভেদ করে শৈত্য প্রবাহ ভিতরে ঢোকে, আর ভিতরের হিটটা বাইরে বের হয়ে যায়। এরকম ভাবে ভেন্টিলেশনটা রাখা হয়। এইভাবে ভেতরের তাপমাত্রা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে, যেটা উদ্ভিদ জন্মানোর উপযুক্ত হয়। তো এইভাবে যাই হোক, কাঁচের ঘরের সাহায্যে তাপ আটকে রেখে ভেতরে নানান রকম শাকসবজির বা ফসলাদি ফলানো হয়। তাই ইউরোপের উপর দিয়ে উড়ে যাওয়া কোনো ব্যক্তি প্লেনের জানালা দিয়ে যদি নিচে তাকায়, তাহলে শুধু দেখবে সবুজ আর সবুজ। আবার হঠাৎ করে তুষার শুভ্র, এরই মাঝে আবার সবুজের সমারোহ। একটা অদ্ভুত ব্যাপার। আসলে মূলত ঘটনা হচ্ছে এই যে ওই গ্লাসটা আর উপর থেকে দেখা যায় না, দেখা যায় শুধুমাত্র তার ভেতরে থাকা গাছপালা। তো এই হলো আহ, সবুজ ঘর বা গ্রিন হাউস। গ্রিন হাউস এখানে কি কাজে লাগছে? গ্রিন হাউস ইজ ইউজড হিয়ার অ্যাজ এ হিট ট্র্যাপ, অর্থাৎ তাপ আটকানোর একটা ফাঁদ হিসাবে এখানে কাজ করছে। কোনো গ্যাসীয় পদার্থকে গ্রিন হাউস বলার কারণ হচ্ছে এই যে বায়ুমণ্ডলে উপস্থিত কিছু গ্যাসীয় পদার্থ, যে পদার্থগুলো সূর্য থেকে আগত তাপশক্তি শোষণ করে, এবং শুধু শোষণই করে না, দীর্ঘ সময় সেই তাপ আটকে রাখে। ফলে এই গ্যাসীয় পদার্থগুলোর কারণে বায়ুমণ্ডল উষ্ণ থাকে। তাহলে শীতপ্রধান দেশের গ্রিন হাউস যেরকম ভাবে তাপ আটকে রাখার ফাঁদ হিসেবে কাজ করে, এই গ্যাসীয় পদার্থগুলো বায়ুমণ্ডলের তাপ আটকে রাখার ফাঁদ হিসেবে কাজ করে। কাঁচের ঘরের মতো হিট ট্র্যাপ হিসেবে কাজ করার কারণেই এদেরকেও বলা হয় গ্রিন হাউস গ্যাস। তো যাই হোক, বায়ুমণ্ডলে আমরা এমন কিছু গ্যাসের নিঃসরণ ঘটাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেড়ে যাওয়ার কারণে, বিভিন্ন শিল্প কারখানাগুলো থেকে। এই গ্যাসগুলো এই গ্রিন হাউসের মতো হিট ট্র্যাপ সৃষ্টি করে। অর্থাৎ সোলার রেডিয়েশন যেটা পৃথিবীর উপরে পড়ে, সেই রেডিয়েশনটা আবার যখন পৃথিবীর থেকে আবার বিকিরিত হয়, বিকিরিত হওয়ার সময় একই ঘটনা ঘটে। এখানেও আমরা দেখি যে
আগত সৌরশক্তি এবং প্রত্যাগত সৌর বিকিরণ উভয়ই ওই বায়ুমণ্ডলের ওই বিশেষ গ্যাসীয় কণাগুলোকে উত্তপ্ত করে, এবং শুধু উত্তপ্তই করে না, এই কণাগুলো দীর্ঘ সময় হিট বা তাপ আটকে রাখতে সমর্থ হয়। ফলে এই বায়ু কণাগুলো বা বায়ুর অণুগুলোর উপস্থিতির কারণে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তো প্রশ্ন হচ্ছে যে এই বায়ুমণ্ডল তো মানুষের কর্মকাণ্ড কেন? এটা তো প্রাকৃতিক ভাবেই আছে। হ্যাঁ, তা ঠিক। এবং এই গ্যাসগুলো আগেও তাপ আটকে রাখতো। তবে অ্যালার্মিং বিষয় হচ্ছে এই যে বায়ুমণ্ডলের স্বাভাবিক যে সংযুক্তি, সেই সংযুক্তি দিনকে দিন পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ আমরা যে হিউজ পরিমাণ কার্বন নিঃসরণ ঘটাচ্ছি কার্বন ডাই অক্সাইড আকারে, এই কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপরে বিভিন্ন ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন যেমন ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, অথবা আরো যে ফ্লোরিনেটেড ফ্লোরো সালফার বা সালফার হেক্সাফ্লোরাইড, এই ধরনের কম্পাউন্ড বা যৌগগুলো বায়ুমণ্ডলে হিট ট্র্যাপ হিসেবে কাজ করছে। কারণ এরা শুধু তাপ শোষণই করে না, দীর্ঘ সময় তাপ আটকে রাখে। ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। নর্মালি জলীয় বাষ্পও প্রচুর তাপ আটকে রাখতে সমর্থ হয়, কিন্তু জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস হলেও পানি চক্রের মাধ্যমে এর ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ প্রথমত নদী ও সমুদ্র থেকে বাষ্পীভূত হয়, তারপরে আবার মেঘ হয়, মেঘ থেকে আবার সেটা উৎসস্থলে ফিরে আসে, নদী সমুদ্রে ফিরে আসে। ফলে এই হাইড্রোসাইকেলের কারণে এটা অটোমেটিক্যালি প্রকৃতি নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপর আরো যে সমস্ত এই যে রেফ্রিজারেটর বা হিমায়ন যন্ত্রগুলো থেকে যে ফ্লোরিনেটেড কার্বন বায়ুমণ্ডলে মুক্ত করছি, এই সমস্ত বিপজ্জনক গ্যাসীয় কণাগুলো বা গ্যাসীয় অণুগুলো পার্মানেন্টলি বায়ুমণ্ডলে অবস্থান করছে, এবং বায়ুর যে স্বাভাবিক যে কম্পোজিশন বা সংযুক্তি সেটা পরিবর্তন করা হচ্ছে। এই পরিবর্তিত বায়ুমণ্ডল বেশি পরিমাণ তাপ আটকে রাখার একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতি বছর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং এর ফলাফল খুবই সুদূর প্রসারী। কারণ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলাফল হচ্ছে যে মেরু অঞ্চলের বরফ গলে যাবে, এবং বরফের মহাদেশ তথা পর্বতের উপর জমে থাকা বিশাল বরফের চাইগুলো ধীরে ধীরে গলতে থাকবে। এই বরফ গলা পানির গন্তব্য হচ্ছে নদী, সমুদ্র। ফলে আস্তে আস্তে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে, এবং দ্বীপাঞ্চলগুলো এবং কোস্টাল এরিয়াগুলো পানির নিচে নিমজ্জিত হয়ে যাবে, এবং সেখানে বসবাসরত জনগোষ্ঠী সব উঁচু ভূমিতে চলে আসবে, এবং তারা হয়ে যাবে ক্লাইমেট রিফিউজি, এবং তাদের জীবন জীবিকা সবকিছু বিপর্যস্ত হয়ে পড়বে। ফলে একটা সামাজিক মহামারী বা একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ পেশা হারাবে। ফলে আবার কৃষি ভূমির উপরে চাপ সৃষ্টি হবে। এই স্যালাইন ওয়াটার বা লবণাক্ত পানি কৃষি ভূমিতে প্রবেশ করে তার উর্বরতাও নষ্ট হয়ে যাবে। আবার কৃষি ভূমি সংকুচিত হবে। ফলে ভয়াবহ একটা পরিবেশ তৈরি হবে। বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাবে। কারণ ওই দ্বীপাঞ্চলগুলোতে বসবাসকারী বিভিন্ন প্রাণীকুল আর পরবর্তীতে টিকে থাকতে পারবে না। এছাড়া উচ্চ তাপমাত্রায় বা তাপমাত্রা বাড়লে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণও বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। এছাড়াও নানান রকমের ভয়াবহ সামাজিক ইম্প্যাক্ট তৈরি হতে থাকবে। বায়ুমণ্ডলের উষ্ণায়ন একটি স্বাভাবিক ঘটনা, এর অপরিহার্যতাও রয়েছে। যেমন বায়ুমণ্ডল যদি উষ্ণ না হতো তাহলে তো একসময় সবকিছু শীতল হয়ে যেত। কিন্তু এই উষ্ণতা প্রকৃতির কৃপায় যে স্বাভাবিক মাত্রায় থাকে, মানুষের কর্মকাণ্ডের ফলে সেটা আর স্বাভাবিক থাকে না। কারণ মানুষ হিউজ পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে। ফলে বায়ুমণ্ডলে এই গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বায়ুমণ্ডল স্বাভাবিকের চেয়েও অধিক উষ্ণ হচ্ছে। এই উষ্ণতার কারণেই গোটা বিশ্বই হুমকির সম্মুখীন হচ্ছে। কারণ এর সুদূরপ্রসারী ফলাফল ইতিমধ্যে বিভিন্ন নিম্নভূমি ও কোস্টাল এরিয়া এবং সমুদ্র দ্বীপাঞ্চলগুলোতে পড়তে শুরু করেছে। যাই হোক, এরপরেও মানুষ তার অভিযোজন ক্ষমতা কাজে লাগিয়ে হয়তো পরিবর্তিত পরিবেশে টিকে থাকার কৌশলগুলো রপ্ত করতে পারবে। প্রিয় শ্রোতাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।